যে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি শাহিনুর ইসলাম। মাগুরাবাসী আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গতকাল ছিল আমাদের মাগুরা জেলার বিখ্যাত কবি কাদের নওয়াজের মৃত্যুবার্ষিকী। সেখানে কবি কাদের নওয়াজ 1909 সালে 15ই জানুয়ারি অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী আল্লাহ নেওয়াজ, মাতা ফাতেমাতুন্নেসা। তাদের পৈতৃক নিবাস ছিল বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামে। পিতামাতার 11 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার পিতা আল্লাহ নেওয়াজ বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু ভাষার সুপণ্ডিত ও লেখক ছিলেন। মা ফাতেমাতুন্নেসাও ছিলেন একজন সুশিক্ষিত বিদুষী নারী। কবি কাদের নেওয়াজ গুরুত্বপূর্ণ রচনাবলী হলো মরাল, দাদুর বৈঠক, নীল কুমুদি, মণিদ্বীপ, কালের হাওয়া, মরুচন্দ্রিকা, দুটি পাখি, দুটি তারা, উতলা সন্ধ্যা ইত্যাদি। তিনি প্রেসিডেন্ট পুরস্কার পান। তিনি শিশু সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান এবং মাদার বক্স পুরস্কার লাভ করেন। 1983 খ্রিস্টাব্দে 3রা জানুয়ারি এই দিনে মৃত্যুবরণ করেন। 3রা জানুয়ারিতে উনি মৃত্যুবরণ করেন। গতকাল ওনার মৃত্যু দিবস পালিত হয়েছে মাগুরাতে। আমরা মাগুরা জেলার যেমন শস্য ভরা, বাউরে ঘেরা, মোহনীয় মাগুরা, তেমনি মাগুরাতে কবি সাহিত্যিক, তেমনি রাজনীতিবিদ, সব ক্ষেত্রেই মাগুরার ভূমিকা কিন্তু অনস্বীকার্য। মাগুরাতে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, ইতিহাসের সাক্ষী হয়ে আছে। মাগুরা যে মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তেমনি আমি আজকে শিরোনাম করেছি একজন আহসান হাবিব কিশোর। মাগুরায় কে হতে যাচ্ছেন ধানের শীষের কাণ্ডারি? কে হবেন মাগুরার মানুষের নয়নের মণি? আমরা এই আহসান হাবিব কিশোরকে নিয়ে একটি পোস্ট করেছি এবং আমি গত অনুষ্ঠানে মনোয়ার হোসেন খানকে নিয়ে প্রোগ্রাম করেছি। সেখানে আমি বলেছিলাম যে মাগুরায় 11 জনকে নিয়ে আমি 11টি পর্বে আমি সাজাবো। আজকে আমি সাজিয়েছি জনাব আহসান হাবিব কিশোরকে নিয়ে। আহসান হাবিব কিশোর অত্যন্ত মেধাবী এবং সুশিক্ষিত একজন মানুষ। তিনি মাগুরা জেলার পান্নান্দোয়ালি গ্রামের মুন্সি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি 1960 সালে জন্মগ্রহণ করেন। ওনারা 10 ভাই বোন, বর্তমান জীবিত আছেন 5 ভাই বোন। মাগুরা জেলার উনি ছিলেন, ওনার পরিবার কিন্তু রাজনীতির মধ্য দিয়ে, উনি কিন্তু রাজনীতির ভিতর দিয়েই বেড়ে উঠেছেন। ওনার পরিবার এক সম্ভ্রান্ত পরিবার এবং প্রভাবশালী পরিবারে ওনার জন্মগ্রহণ। মাগুরা শহরের কেন্দ্রস্থলে নিজের একটি বাড়িতে বিগত 20 বছর বিএনপির জেলা কার্যালয় হিসাবে ব্যবহার করা হচ্ছে। তিনি তার পিতা মরহুম অ্যাডভোকেট হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি জেলা বিএনপি। প্রিয় দর্শক, আপনারা একবার চিন্তা করুন, এই আহসান হাবিব কিশোর, যিনি সাদা মনের মানুষ, যার রাজনীতিতে কোনো কলঙ্কের দাগ নাই, তিনি মাগুরা মায়ের কৃতি সন্তান, উজ্জ্বল প্রাজ্জ্বল এক নক্ষত্র। তিনি মাগুরার সর্বস্তরের জনগণ ওনাকে ভালোভাবেই চেনেন। আমি আহসান হাবিব কিশোরকে নিয়েই আলোচনা করছি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক এবং আমার ব্যক্তিগত পেজ শাহিনুর ইসলাম ফেসবুক পেজে। আপনারা কমেন্ট করতে পারেন, আপনি সরাসরি ফোন করতে পারেন। আমি শিরোনামে আমার ফোন নাম্বার দিয়েছি। আপনারা অনুষ্ঠান চলাকালীন
ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনার মতামত আমাদেরকে দিতে পারেন এবং কমেন্ট করে আপনি আমাদের মতামত এবং আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যে কথাটি বলছিলাম প্রিয় দর্শক, আহসান হাবিব কিশোর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে উনি জন্মগ্রহণ করেন এবং উনার পিতা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন এবং উনার খালাতো ভাই ছিলেন এম মজিদুল হক। এম মজিদুল হক অর্থাৎ সাবেক মন্ত্রী, মরহুম জনাব মজিদুল হক সাহেব সাবেক মন্ত্রী ছিলেন, মাগুরা মায়ের কৃতি সন্তান। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তিনি আর্মিতে ছিলেন। 1973 সালে পাকিস্তান থেকে প্রত্যাবর্তনের পর স্টিল কর্পোরেশনের পরে স্টিল সহ রসায়ন ও তেজস কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হন। 1975 সালের ফেব্রুয়ারিতে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এবং একই সাথে স্টিল, সার, রসায়ন ও ভজস কর্পোরেশনের বিশেষ সচিব নিযুক্ত হন। 1976 সালের জানুয়ারিতে শিল্প মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হন। 1977 সালে প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদে রেলওয়ে, সড়ক, জনপদ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং 78 সালে সংস্থাপন বিভাগের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। উনি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছিলেন এবং এই বিএনপি নামক যে দলটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আজকে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সুপরিচিত, প্রতিষ্ঠিত, সেই বিএনপি দল প্রতিষ্ঠার জন্মকাল থেকেই তিনি তার অগ্রণী ভূমিকা রয়েছেন। তিনি স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং এই প্রতিষ্ঠা তার সদস্য হিসেবে তিনি ছিলেন এবং পরবর্তীতে তিনি কয়েকবার এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন। তিনি চাকরি থেকে অবসর গ্রহণের পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে রাজনৈতিক জীবন শুরু করেন। জিয়াউর রহমান তাকে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। পরবর্তীতে 1971 সালে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হবার পরে তাকে শিল্প ও রেল যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। 1986 সালে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দলের নীতি নির্ধারকরা যখন সিদ্ধান্তহীনতায় ছিলেন, দর্শক খেয়াল করবেন, দলের নীতি নির্ধারকরা যখন সিদ্ধান্তহীনতায় ছিলেন তখন মজিদুল হক এরশাদের অধীনে নির্বাচনের বিপক্ষে জোরালো অবস্থান নেন। পরে ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নেয়নি এবং সেই থেকে খালেদা জিয়াকে আপোষহীন অভিহিত করে আসছেন দলীয় নেতাকর্মী। এই যে আজকে আমরা আপোষহীন নেত্রী, আপনারা আপোষহীন নেত্রী বলেন, সেটি কিন্তু এই এম মজিদুল হকের কারণেই কিন্তু এটি মানে প্রতিষ্ঠিত হয়। আজকে আমরা আপোষহীন নেত্রী বলেই তাকে আমরা ডাকি। আমি মাজিদুল হক সাহেবের কথা আলোচনা করছি এই কারণে যে তিনি এই আহসান হাবিব কিশোর সাহেবের আপন খালাতো ভাই এবং আমি একটু পরে কবির মুরাদ সাহেবকে নিয়েও আলোচনা করব। কবির মুরাদ সাহেবের মানে কবির মুরাদ উনি চাচা হন। তো উনি 1991 সালে নির্বাচনের পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে একাধারে তিনি কৃষি, সেচ, পানি সম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল এম মজিদুল হকের সময় যে রাজনীতি হয়েছে, যেখানে মাগুরার উন্নয়ন হয়েছে, একদম চোখে দেখার মতো উন্নয়ন। একটি টেক্সটাইল মিল হয়েছিল, সেটি এখন বন্ধ আছে এবং মাগুরার অবকাঠামো যে উন্নয়নগুলো হয়েছে সেটি এম মাজিদুল হক সাহেবের সময়ই এই উন্নয়নটা হয়েছে। আমরা আজকে তাকে গভীরভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমরা এই জন্য আলোচনা করছি যে আহসান হাবিব কিশোর কিন্তু তার সান্নিধ্য লাভ করেছিলেন এবং তার সময় কিন্তু উনি বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন। প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারবেন এবং শিরোনামে আমার একটি ফোন নাম্বার দেওয়া আছে, এসএস মিডিয়া অনলাইনের ফোন নাম্বার, সেই ফোনে আপনারা ফোন করতে পারেন এবং আমার সাথে যুক্ত হতে পারেন।
আহসান হাবিব কিশোর কিন্তু একসময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন মাগুরা জেলা বিএনপি এবং জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সিনিয়র সভাপতি মানে জাতীয়তাবাদী যুবদল উনি কিন্তু প্রতিষ্ঠাতা করেছিলেন। আহসান হাবিব কিশোর সিনিয়র 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন একসময়, এখন বর্তমান তিনি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহসভাপতি মাগুরা জেলা যুবদল। দেখুন ওনার হাত দিয়ে কিন্তু এই যুবদল সংগঠিত হয়। সহকারী একান্ত সচিব সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মরহুম এম মজিদুল হক সাহেবের উনি সহকারী একান্ত সচিবের দায়িত্ব পালন করেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং তিনি ব্যবস্থাপক প্রশাসন জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা FAO সুন্দর মতো দায়িত্ব পালন করে আসছেন। সেই সময় তিনি জেলা কর্মকর্তা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে কর্মরত ছিলেন। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপস্থিতিতে মাগুরায় অনুষ্ঠিত সর্বমোট 8টি জনসভায় এককভাবে সভা সঞ্চালনা করে আসছেন। এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে থেকে রাজনীতি করার সুযোগ হয়েছে এই আহসান হাবিব কিশোরের। প্রিয় দর্শক, আপনারা একবার চিন্তা করুন, মাগুরায় যে সমস্ত রাজনীতিবিদ রয়েছেন তারা প্রত্যেকের গুণান্বিত এবং স্ব ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করে আসছেন। স্বৈরাচার এরশাদের গঠিত সংক্ষিপ্ত সামরিক আদালতে 3 বছর সশ্রম কারাদণ্ড হয়ে দীর্ঘ 9 বছর হুলিয়া নিয়ে গৃহহারা হয়েছিলেন। দর্শক আপনারা একবার চিন্তা করেন, মাগুরাবাসী একবার চিন্তা করেন, আপনারা এখানে আহসান হাবিব কিশোর একজন সাদা মনের মানুষ, তিনি নীরবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রিয় দর্শক, নতুন প্রজন্মের অনেকেই হয়তো এই কথাগুলো জানেন না, তার সম্পর্কে অনেকেই জানেন না। আমি একটু ধারণা দিতে চাই, আমি একটু জানাতে চাই মাগুরার তরুণ প্রজন্মের কাছে। প্রিয় দর্শক, আমার এই অনুষ্ঠান যারা দেখছেন আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা যুক্ত হয়ে আপনাদের মতামত দিতে পারেন। মাগুরা শহরের কেন্দ্রস্থলে নিজের একটি বাড়িতে বিগত 20 বছর বিএনপির জেলা কার্যালয় হিসাবে ব্যবহার করা হয়েছে। এই যে মাগুরার যে জেলা কার্যালয়, এটি কিন্তু স্বৈরাচার পতিত সরকার আমলে একদম পুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে 5ই আগস্টের আগ পর্যন্ত একদম পুড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপিতে এখন অনেক নেতার আনাগোনা, বিএনপিতে মিছিলে কানায় লোক ভরে যায়, কিন্তু 5 আগস্টের আগ পর্যন্ত মুষ্টিমেয় কয়েকজন এই বিএনপির হাল ধরে রেখেছিলেন, তার মধ্যে আহসান হাবিব কিশোর অন্যতম। বিগত 3 বছর স্থায়ীভাবে মাগুরায় অবস্থান করে সার্বক্ষণিক দলীয় এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে তিনি। কার্যালয় সংগঠন ও নেতাকর্মীদের আর্থিক ও আইনি সহায়তা দান করে আসছে তিনি। তার কাছে নেতাকর্মীদের বা সাধারণ মানুষেরও ভিড় থাকে। আমি নিজে দেখে এসেছি, কারো চিকিৎসা, কারো সেবা, কারো হাসপাতালে ভর্তি, কারোর লেখাপড়ার খরচ, সবকিছুতেই তার নীরবে একটা মানে গোপনে এই সাহায্য সহযোগিতাগুলো করে থাকেন আহসান হাবিব কিশোর। প্রতিদিন জেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত কার্যালয়ে 2 বেলা আলোচনা ও সাক্ষাৎ দান করে আসছে এই আহসান হাবিব কিশোর। আমরা এখনো দেখি আহসান হাবিব কিশোর কিন্তু বাড়িতেই অবস্থান করছে। আহসান হাবিব কিশোর কি ধানের শীষের কাণ্ডারি হতে পারবেন? আহসান হাবিব কিশোর কি মাগুরার মানুষকে স্বপ্ন দেখাতে পারবেন? মাগুরার মানুষকে স্বপ্ন দেখাতে পারবেন? প্রিয় দর্শক, এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক আপনাদের সাথেই রয়েছে। মাগুরার উন্নয়ন, মাগুরার কৃষ্টি কালচার, মাগুরার ঐতিহ্য, মাগুরার গুণীজন, মাগুরার রাজনীতিবিদ সবাইকে তুলে ধরার জন্য আমি নিরলস কাজ করে যাচ্ছি।
আমি আমি কারো লেজুর ভিত্তিক সাংবাদিকতা করি না। আমি সঠিক কথা, সত্য কথা তুলে ধরার চেষ্টা করি। আজকে যেমন আহসান হাবীব কিশোরকে নিয়ে আমি আলোচনা করছি, ভবিষ্যতে মাগুরার আরো অনেক নেতা কর্মীকে নিয়ে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, প্রতিদিন এই অনুষ্ঠান দেখতে পাবেন এবং আমি প্রত্যেকদিন নিয়মিত অনুষ্ঠান করতে পারছি না, মাঝে মাঝে গ্যাপ দিতে হচ্ছে। আমি একজন মানুষকে নিয়ে যখন কথা বলার দরকার তখন কিন্তু অনেক গবেষণার প্রয়োজন হয়, অনেক আলোচনা, অনেক মাথায় অনেক লেখাপড়ার প্রয়োজন হয়। আমি চেষ্টা করি কাউকে নিয়ে আলোচনা করলে তাকে গবেষণা করে তার নিয়ে চিন্তা ভাবনা করেই তারপরে আমি ফেসবুক লাইভে আসার চেষ্টা করি। প্রিয় দর্শক, ফেসবুক লাইভও কিন্তু সরাসরি কিন্তু ফেসবুকেও কিন্তু মানুষের কথা বলছে, স্বাধীনতার কথা বলছে, সাংবাদিকদের কথা বলছে, মানুষকে জানানোর জন্য। এবং ফেসবুকে প্রত্যেকটা রাজনীতিবিদ দেখা যাচ্ছে তার কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তেমনি আজকে আমার এই অনুষ্ঠান মাগুরার যে রাজনীতিবিদ আহসান হাবীব কিশোর, অত্যন্ত সাদা মনের মানুষ, পরিষ্কার মনের মানুষ। আমি সহজ সরল ভাষায় কথা বলছি। আমি চেষ্টা করছি প্রত্যেক নেতাকর্মী কাছে পৌঁছে যাওয়ার, এবং আমার দায়িত্ব পালনকালে আমি চেষ্টা করি নিরপেক্ষতার পরিচয় দিয়ে নিরপেক্ষভাবে একটি খবর, একটি আলোচনা প্রচার করার জন্য। প্রিয় দর্শক, তিনি শিক্ষাগত যোগ্যতা MSS আন্তর্জাতিক সম্পর্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে LLB উনি পড়ালেখা শেষ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া শেষ করেছেন প্রিয় দর্শক, এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়ে কাজ করেন। এবং আমি দেখেছি উনি কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রয়েছে এবং আন্তর্জাতিক যে কোনো বিষয়ে দলের সহযোগিতা করে থাকেন, সম্পর্ক উন্নয়নের জন্য সহযোগিতা করেন, এবং বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে ওনার সম্পর্ক রয়েছে এবং যোগাযোগ রয়েছে, এবং দেশের কথা, দশের কথা তুলে ধরার জন্য তাদের সাথে সবসময় সার্বক্ষণিকভাবে যোগাযোগ করে আসছেন। প্রিয় দর্শক, আমার এই অনুষ্ঠান যারা দেখছেন আপনারা দয়া করে শেয়ার করুন এবং কমেন্ট করুন, তাহলে সবার মাগুরাবাসী জানতে পারবে আমার এই প্রচারের কথা, আমার এই অনুষ্ঠানের কথা। প্রিয় দর্শক, আমার এই অনুষ্ঠান যারা দেখছেন আপনারা দয়া করে আমি আলোচনা করছি আহসান হাবীব কিশোরকে নিয়ে। তিনি 1989 সালে বাংলাদেশ সামরিক একাডেমিতে ক্যাডেট অফিসার হিসেবে যোগ দেন। 1981 সালের মে মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর মানসিক বিপর্যস্ততার কারণে সামরিক একাডেমি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা বিএনপিকে কতটা ভালোবাসেন উনি, যে উনি সামরিক একাডেমিতে ক্যাডেট অফিসার হিসেবে থাকাকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মর্মান্তিক হত্যাকাণ্ডের পর উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং উনি সামরিক একাডেমি থেকে উনি চলে আসেন, নিজেকে প্রত্যাহার করে নেন। আজকে কি এই যুগে এই কথাটি কি ভাবা যায় যে এত সুন্দর একটা চাকরি, সেই চাকরি ছেড়ে আজকে উনি রাজনীতিতে পদচারণা করছেন এবং সারাটা জীবন রাজনীতির মাধ্যমেই কাটিয়ে দিতে যাচ্ছেন, মাগুরার মানুষের সেবা করে যেতে চাচ্ছেন। এটা অবশ্য অসম্ভব ব্যাপার। ওনার পিতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি জেলা বিএনপি, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম মজিদুল হকের আপন খালাতো ভাই উনি, এবং তার এপিএস ও রাজনৈতিক সচিব হিসেবে তৎকালীন সময় আহসান হাবীব কিশোর দায়িত্ব পালন করেন। আহসান হাবীব কিশোর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন বিএনপির সময় থেকে। আরো দেখি আমরা উনি কি কি দায়িত্ব পালন করেছেন। আমি দেখতে পাচ্ছি অসাধারণ মাগুরা নিউজ টিভি, ধন্যবাদ মাগুরা নিউজ টিভিকে। মাগুরা 2 এর মাটি, নয়ন ভাইয়ের ঘাটি, ধন্যবাদ জব্বার শেখ।
আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠানটা দেখছেন, আপনারা প্রত্যেকে আপনার ফেসবুক ওয়াল থেকে শেয়ার করুন এবং শাহিনুর ইসলাম ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। আমি মাগুরার রাজনীতিবিদ, গুণীজন, কৃতি সন্তানদের নিয়ে আলোচনা করব। আমি ঘোষণা দিয়েছি 11টি পর্ব উপস্থাপন করব। আজকে আমি দ্বিতীয় পর্বটি উপস্থাপন করছি জনাব আহসান হাবিব কিশোরকে নিয়ে। দেখি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের সদস্য মরহুম কবির মুরাদের চাচা। দেখুন, মরহুম কবির মুরাদ, যার কথা বাংলাদেশের মানুষ চিরস্মরণীয় করে রেখেছে, উনি রাজশাহী ভার্সিটি কবির মুরাদের কথা একটু স্মরণ করতে চাই। প্রিয় দর্শক, প্রিয় মাগুরাবাসী, জননেতা কবির মুরাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাকালীন অবস্থায় উনি জিয়াউর রহমানকে অনুসরণ করে এই জিয়া পরিষদ গঠন করেন। তিনি জিয়া পরিষদ গঠন করতে যে সুশীল সমাজ, শিক্ষিত ব্যক্তি এবং অনেক জ্ঞানী গুণী মানে সাহিত্যবিদ, কবি, লেখক সবাইকে তিনি কাছে টেনে নিয়ে জিয়া পরিষদ গঠন করেন এবং এই জিয়া পরিষদ গঠন করে উনি জিয়া পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত হন এবং বেগম খালেদা জিয়ার সয়ে সেই জিয়া পরিষদের চেয়ারম্যান হন উনি এবং ওনার নির্দেশে সারা বাংলাদেশের জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন করেন এবং সারা বাংলাদেশে জিয়া পরিষদ গঠন করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির উপদেষ্টা চেয়ারপারসনের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসেন এবং মাগুরা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। দেখুন, ওনার সময় মাগুরা একটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখতে পেলাম আর কেউ পূর্ণাঙ্গ কমিটি দিতে পারিনি। এখন হয়তো কাজ চলছে। ওরা 11 জন এখন আহ্বায়ক কমিটি হয়েছে। ওরা 11 জনের উপরে দায়িত্ব এসেছে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার, কিন্তু কবির মুরাদ যখন সভাপতি ছিলেন তিনি পূর্ণাঙ্গ কমিটি দিয়েছিলেন কবির মুরাদি। তিনি সমাজের শিক্ষিত গুণীজনদের একত্রিত করেছেন। আজকে তাকেও আমরা স্মরণ করি। তিনি বাচ্চার দুধ না কিনে দলের জন্য সেই টাকা দিয়ে পোস্টার করে দিয়েছিলেন। তিনি ঘরে থাকতে পারেননি এবং এই স্বৈরাচার শেখ হাসিনা এবং স্বৈরাচার এরশাদের সময় অনেক মামলা হামলার শিকার হয়েছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি মামলা নিয়েই কবরে গিয়েছেন। আজকে আমরা তাকে স্মরণ করি এবং তার যে জিয়া পরিষদ গঠনের ক্ষেত্রে এবং সারা বাংলাদেশেই বিএনপির রাজনীতিতে তার যে অবদান, এটা ভোলার নাই। সালের ডিসেম্বর থেকে 2015 সালের শেষ ভাগ পর্যন্ত মাগুরা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন কবির মুরাদ। 2013 সাল থেকে বিভিন্ন সময় সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ফলে একাধিক রাজনৈতিক মামলার আসামি তিনি। 2017 সালের জানুয়ারিতে বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। এছাড়াও বিএনপির বর্তমান নির্বাহী কমিটিতে বিএনপির চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়। তিনি কিন্তু একজন নির্মোহ মানুষ ছিলেন, একজন সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন, নিজের কথা একটু চিন্তা করেননি। ওনার পকেটে যদি 400 টাকা থাকতো তাহলে 300 টাকা তার দলের কর্মীকে দিয়ে দিতেন আর 100 টাকা নিয়ে তিনি ছেলে মেয়েদের জন্য বাজার করে নিয়ে আসতেন। তিনি সর্বশান্ত হয়ে গিয়েছিলেন রাজনীতি করতে যেয়ে। তিনি শেষ পর্যন্ত, আমি তার খুব কাছে থেকে চিনি, তার খুব কাছে থেকে জানি, তিনি জমি বিক্রি করে এই বিএনপির দুঃসময়ের কান্ডারি হিসেবে মাগুরাতে হাল ধরে রেখেছিলেন। আমরা তাকে ভুলব না, আমরা তাকে কোনোদিনও ভুলব না। নিজে অর্থ কষ্টের মধ্য থেকেও
অকুণ্ঠ চিত্তে অন্যের পাশে দাঁড়িয়েছেন। তিনি একটি সুন্দর সমাজ বিনির্মাণে স্বপ্ন দেখতেন, সবাইকে নিয়ে চলার স্বপ্ন দেখতেন। তাই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়ে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে গড়ে তুলেছিলেন এই সংগঠনটি। এই সংগঠনের 17 জন বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করছেন। চিন্তা করা যায়, জিয়া পরিষদ সংগঠন ডাক্তার, শিক্ষক, গুণীজন, সাহিত্যবিদ সবাইকে একসাথে করে তিনি জিয়া পরিষদ গঠন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তার জীবনে প্রতিফলিত হয়েছিল। তিনি মাগুরার মানুষের সুখে দুঃখে পাশে সবসময় সারাক্ষণ ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনার মিসেস মমতাজ কবির, উনি হয়তো মাগুরাতে, উনি সাবেক মহিলা এমপি ছিলেন, মাগুরার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। উনিও ওনার ইন্টারভিউ করার আমার সুযোগ হয়েছিল, ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছিল, কবির মুরাদকে নিয়ে স্মৃতিচারণ করার সুযোগ হয়েছিল। ওনার ছেলে রাশেদ কবির দলের জন্য নিবেদিত প্রাণ, তিনি ঢাকাতেও রাজপথে ছিলেন, মাগুরাতেও ছিলেন। আমরা ওনার মায়ের কাছে আমরা শুনেছি, উনি দেখা যাচ্ছে একটা কর্মী ওনার কাছে আসলে তাকে না খেয়ে যেতে দিতেন না, সারাটা জীবন মানুষের সেবায় নিয়ে যেতে রয়েছেন। দেখা যাচ্ছে ওনাকে পুলিশ ধরতে এসেছে, দেখা যাচ্ছে যে কোনো একটা অনুষ্ঠানে রয়েছেন উনি, দেখা যাচ্ছে ওই বাড়িতে মানে মহিলাদের কাপড় পরিয়ে, বউ সাজিয়ে, ভুরকা পরে দেখা যাচ্ছে ওনাকে পার করে দিয়েছেন। এমনও ঘটনা ঘটেছে। উনি দিন রাত মানে 24 ঘন্টা মানুষের কাছে নিয়ে যেতেছিলেন। উনি রাতে হলুদ খেতে, পাট খেতে ঘুমিয়েছেন, উনি ঘরে থাকতে পারেননি। আমরা আজকে তাকে স্মরণ করি এই জন্যই। এই আহসান হাবীব কবি, আহসান হাবীব কিশোর এই একই পরিবারের। এবং আমাদের যিনি এই আহসান হাবীব কিশোর, কবির মুরাদ, মজিদুল হক সাহেব একই পরিবারের। অতএব আহসান হাবীব কিশোর কি এই মাগুরার মানুষের স্বপ্ন পূরণ করতে পারবেন? সেই প্রশ্ন আজকে আপনাদের মাঝে আমি ছড়িয়ে দিয়েছি। প্রিয় দর্শক, আমার সাথে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এবং আমার শিরোনামে একটি ফোন নাম্বার দেওয়া আছে এসএইচ মিডিয়া অনলাইনের, সেই ফোনে আপনারা ফোন করতে পারেন। সাজ্জাদ হোসেন, ধন্যবাদ শাহিন ভাই আপনাকে সুন্দর আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় মাগুরাবাসী, প্রিয় দর্শক, এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টকে আপনাদেরকে শীতের শুভেচ্ছা জানিয়ে আবারও আমি আলোচনায় ফিরছি। এই যে আহসান হাবীব কিশোর, যার কথা, যার আলোচনা এমনভাবে করতে চাই যিনি সত্য ঘটনা আমরা নতুন প্রজন্মকে জানাতে চাই। আহসান হাবীব কিশোর এমন একজন রাজনীতিবিদ, তার রক্তে, তার মানে সমস্ত জায়গায় তার স্বপ্নে রাজনীতি, মানুষের কিভাবে উন্নয়ন করবে, মানুষকে কিভাবে ভালোবাসবে, মাগুরার মানুষকে কিভাবে ভালোবাসবে। দেখুন, আজকে উনি যুগ্ম আহ্বায়ক। আমরা কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নেতাদেরও জানাতে চাই যে ওনার পরিবার রাজনীতির মধ্য দিয়েই ওনার জীবন। উনি ধানের শীষের কাণ্ডারি হতে যাচ্ছেন মাগুরাতে, অবশ্যই সেটা ওনার যোগ্যতা আছে। প্রিয় দর্শক, আমাদেরকে ফোন করতে পারেন, ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, এবং বেশি বেশি করে শেয়ার করেন মাগুরার রাজনীতি, মাগুরার ইতিহাস, মাগুরার ঐতিহ্য। আমার পেজ শাহিনুর ইসলাম ফেসবুক পেজ, এটি ফলো দিয়ে রাখতে পারেন। প্রিয় দর্শক, এবার ফিরবো আমরা জাতীয় রাজনীতিতে।
জাতীয় রাজনীতিতে ফিরবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার ফোন করে জানাতে পারেন। ভারতের কাছে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, কিন্তু ভারতের দিক থেকে কোনো সাড়া নাই। আপনি কি ভাবছেন? ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবেন? ভারতের দিক থেকে কোনো সাড়া নাই। বন্দি বিনিময় চুক্তি একটা আছে, কিন্তু সেখানে আমাদের কোনো শর্ত নাই, শর্ত আছে ভারতের। ভারতের শর্ত অনুযায়ী আমাদের মেনে নিতে হবে। ভারতের শর্ত মনে করছে তারা যে শেখ হাসিনা ন্যায় বিচার পাবে না, এবং সেই জন্যই কোনো কথা বলছে না, সেই জন্যই কোনো উত্তরও দিচ্ছে না। রাজনীতি কোন দিকে যাচ্ছে? একটির পর একটি ঘটনা আসছে। খুব শিগগিরই কি নির্বাচন হবে? কোনো রোডম্যাপ নাই। সংস্কার হতে যাচ্ছে, এদিকে আওয়ামী লীগের বিচার কার্য শুরু হবে এই 2025 সালের মধ্যেই। কি হতে পারে? আওয়ামী লীগ কি ফেরত আসবে? প্রিয় দর্শক, এই প্রশ্ন আপনাদের কাছেই ছুড়ে দিলাম। কিছুদিন আগে জনাব জিল্লুর রহমান, চ্যানেল এর তৃতীয় মাত্রার জনপ্রিয় উপস্থাপক এবং সিজিএস নির্বাহী পরিচালক, উনি বলেছিলেন রাজনীতির বড় মাপের এক ব্যবসা। তার বড় প্রমাণ আগের দল ছেড়ে সুবিধাজনক নতুন দলে যোগদান করা। না আছে নীতি, না আছে কোনো আদর্শ, দলে ভর্তি এক মহা উৎসব। বাংলাদেশ এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে আছে, অন্যভাবে বললে সম্ভাবনার মধ্যেও আছে। গত 15 বছর দেশ কিভাবে চলেছে তার প্রভাব দেশের প্রায় সবাই উপলব্ধি করেছেন। গুম খুন নিত্য দিনকার ঘটনা। নিত্য দিনকের ঘটনা ছিল। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, মূল্যবোধ ধ্বংস হয়েছে, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ছিল না। নানা ধরনের কালো আইনে করে কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছিল। ক্ষমতাবান ছাড়া কারোই মানবাধিকার ছিল না। পুরো দেশটা ছিল ক্ষমতাসীনদের। এটা শুধু 15 বছরের না, গত 53 বছরের কম বেশি এমন অবস্থায় ছিল। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ক্ষমতাবানদের হাতেই ক্ষমতা। মানবাধিকার লঙ্ঘন, আয়নাঘর, গুম খুন হত্যা, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া গত সরকার করে গেছেন। লুটপাট, টাকা পাচার, কি না করেছে তারা। আমরা যে 24-এ স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন 25-এ এসে পূরণ হবে কিনা আমরা তা জানি না। একটি অনিশ্চয়তা, সম্ভাবনাও আছে, সেটা এখন দেখার বিষয়। যে স্বপ্ন নিয়ে আমরা এগিয়েছিলাম, সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হবে আমরা জানি না। এদিকে সেনাবাহিনীর প্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটি। রাজনীতিতে কি হতে যাচ্ছে সেটা এখন দেখার বিষয়। এদিকে জামাতে ইসলামীর ডক্টর শফিকুর রহমান আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামাতে ইসলামী সত্যের পথে অবিচল, অন্যায়ের কাছে মাথা নত করে না। বহু ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে গেছেন, কিন্তু মাথা নত করেননি। বহু রং বেরঙের প্রস্তাব দেওয়া হয়েছে। সমস্ত প্রস্তাব এবং ষড়যন্ত্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। কেন? কারণ আমরা আল্লাহকে ভয় করি। এটি গত শুক্রবার নাটোরে জেলা পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য হিসেবে তিনি কথা বলেছেন। আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা চাঁদাবাজ দখলমুক্ত বাংলাদেশ গড়তে চাই। বলবেন তার প্রমাণ কি? আপনারা যে পারবেন
তার প্রমাণ হচ্ছে আমাদের দলের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না। জামাতের একটি নেতাকর্মী চাঁদাবাজি করেছে এমন কোনো প্রমাণ নাই। সারা বাংলাদেশের নাই, মাগুরাতে কি কোনো ঘটনা ঘটেছে জামাতের দ্বারা? না, ঘটেনি। কিন্তু বিএনপির দ্বারা অনেক ঘটনাই ঘটেছে। নীরবে নিভৃতে চাঁদাবাজি হচ্ছে। আমরা কি এটাই চেয়েছিলাম? না। আওয়ামী লীগ বিদায় নেয়ার পরে বিএনপির যে অবস্থান, চাঁদাবাজি, লুণ্ঠন, নীরবে, হ্যাঁ আপনি বলতে পারেন যে আমরা কোনো প্রমাণ আছে কিনা, প্রমাণ লাগে না ভাই, আমরা জানি, কিন্তু আমাদের বলার কোনো সুযোগ নাই। আমরা এখন বলছি আওয়ামী লীগের বিরুদ্ধে। আমরা যদি এখন এই সরকারের বিরুদ্ধেও বলি তখন আমাদের দেখা যাচ্ছে যে অ্যারেস্ট হয়ে যাব, কিন্তু তারপরেও ভয় করি না। আমি বলতে চাই, সত্য উদ্ঘাটন করতে চাই, সত্য আপনাদেরকে জানাতে চাই। মাগুরা হোক দুর্নীতিমুক্ত। মাগুরার যে হাসপাতাল, সেই হাসপাতালে কি হচ্ছে? সেই হাসপাতালে কি সঠিকভাবে চিকিৎসা সেবা হচ্ছে? এই যে ওষুধগুলো সরকার থেকে দেয়া হয়, সেই ওষুধগুলো কি ঠিকমতো রোগীরা পাচ্ছে, নাকি পাচার হয়ে যাচ্ছে? একটির পর একটি টেন্ডার, সেই টেন্ডারে কারা টাকাটা উঠাই নিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু দেখার বিষয়। মাগুরার হাসপাতালের পরিবেশ গন্ধমুক্ত নয়, দুর্গন্ধ। এটি কিভাবে সম্ভব? 250 শয্যার হাসপাতাল, একদম গন্ধে ভরা পরিবেশটাই, মানে যেখানে সেখানে ময়লা আবর্জনা, সার পোকা, তেলা পোকা। এটি তো আসলে হতে পারে না। তো যাই হোক, মাগুরার রাজনীতিবিদগণ এই দৃষ্টি দেবেন। আমরা বিএনপির নেতাদের কাছে আহ্বান করি, তারা এই দৃষ্টি দেবেন। অবশ্যই মাগুরার রাজনীতি সুষ্ঠুভাবে পরিচালিত হোক, দখলমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সবকিছু সুন্দরভাবে চলুক, বৈষম্যহীনভাবে চলুক। বৈষম্য বিরোধী ছাত্ররা যেমন আন্দোলন করেছে, আপনারাও আন্দোলন করেছেন। 16 বছর আপনারা জেল, জুলুম, অত্যাচার সহ্য করেছেন। একটির পর একটি মামলা, হত্যাকাণ্ড আপনাদের মামলা দিয়েছে, আপনারা ঘরে শুতে পারেন নাই, সবই আমরা জানি, মাগুরার মানুষ জানে। কিন্তু আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আওয়ামী লীগ যা করেছে আপনারা কি তাই করবেন? আশা করি তা করবেন না। আরেকটি কথা না বললেই নয়, আপনারা এক একটি অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক, সভাপতি যারা নিয়োগ দিচ্ছেন, তাদেরকে আমরা বলি একটু ভেবে চিন্তে নিয়োগ দেবেন। একটি অঙ্গ সংগঠন আমরা দেখি যে উনি ইয়াবাখোর, হ্যাঁ, জাসাস। কার হাতে তুলে দিয়েছেন আপনার এই সংগঠন? আপনার কাছে আমার প্রশ্ন, সৎ সাহস থাকলে এই প্রশ্নের জবাব দেবেন এবং আপনার সংগঠন নতুন করে সাজাবেন। উনি চাঁদাবাজির সাথে যুক্ত, আমার কাছে প্রমাণ আছে, লিখিত প্রমাণ আছে। ভয়ে কেউ মুখ খুলছেন না। জনাব আলী আহমেদ এবং জনাব মনোয়ার হোসেন খান, আপনার কাছে জানাতে চাই যে এই জাসাস কমিটিকে আপনারা পূর্ণভাবে আবার গঠন করুন। একজন ব্যক্তির কারণে আপনাদের দুর্নাম হচ্ছে, তার চরিত্র, তার পিতার বিরুদ্ধে কেস। মানে আমি আর বলতে চাই না, আমার বলতেও রুচিতে লাগে। প্রিয় দর্শক, প্রিয় মাগুরাবাসী, আপনারা মাগুরা কে কি করছে সবাই জানেন। আমি সত্য কথা বলছি, আমি কারোর লেজুর ভিত্তিক রাজনীতি করি না, আমি রাজনীতির সাথে যুক্ত নাই। আমি একজন সাংবাদিক। আমার দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত প্রত্যেক নেতার ইন্টারভিউ করার আমার সুযোগ হয়েছে। তার মানে এই নয় যে আমি কোনো রাজনীতির সাথে যুক্ত হয়ে গিয়েছি। আমরা লেজুর ভিত্তিক রাজনীতির সাথে যুক্ত হতে চাই না। আমি সত্য উদ্ঘাটন করতে চাই, সত্যর পথে চলতে চাই, সাংবাদিকতা করতে চাই, মাগুরার উন্নয়নের সাথে থাকতে চাই, মাগুরাকে নিয়ে স্বপ্ন দেখি, মাগুরাকে অত্যন্ত ভালোবাসি। আপনাদের সব স্বপ্ন হয়তো অনেক বড়,
আমার স্বপ্ন হয়তো ছোট। আমরা স্বপ্ন দেখেছি এক ঝাঁক তরুণ, মাগুরার এক ঝাঁক তরুণ ঢাকাতে। আমরা প্রতিষ্ঠা করেছি ঢাকার বুকে একখণ্ড মাগুরা। আমরা দেখিয়ে দিয়েছি মাগুরার মানুষ কিভাবে এক হয়। আমাদের একটি সংগঠন ঢাকার বুকে একখণ্ড মাগুরা ডিজিটাল সংগঠন, এটির একটি কমিটি রয়েছে এবং এই কমিটিতে যারা আছেন জনাব শহীদুল ইসলাম মিঠু, জনাব মেরিন ইঞ্জিনিয়ার মির্জা সাইফুর রহমান সহ এক ঝাঁক তরুণ স্ব স্ব কর্মস্থলে তারা রয়েছেন। কেউ উপসচিব, কেউ ওসি, সব মাগুরার কৃতি সন্তান। আমরা মাগুরাকে নিয়ে ভাবি। আমরা কয়েকটি অনুষ্ঠান করেছি। আমরা রামনগর স্কুল মাঠে মেডিকেল শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছিলাম। সমাজের উন্নয়নের জন্য আমরা গোপনে নীরবে কাজ করে যাচ্ছি। আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে সবাই জানেন আপনারা। ঢাকার বুকে একখণ্ড মাগুরা, এই মাগুরা প্ল্যাটফর্মের মাধ্যমে সমাজের কিছুটা হলেও উন্নয়ন সাধিত করার চেষ্টা করছি। আমাদের যিনি দিক নির্দেশনা দেন জনাব শহীদুল ইসলাম মিঠু সাহেব, উনি এটার প্রতিষ্ঠাতা। উনি মাগুরাকে ভালোবাসেন, মাগুরাকে নিয়ে স্বপ্ন দেখেন, মাগুরার মানুষের উন্নয়নে সবসময় পাশে থাকেন। প্রিয় দর্শক, আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। আমি ওরা 11 জন মাগুরার রাজনীতিবিদ, বিএনপির যে আহ্বায়ক কমিটি, জনাব আলী আহমেদকে নিয়েও আমরা প্রোগ্রাম করব, আক্তার হোসেনকে নিয়েও আমরা পরবর্তীতে প্রোগ্রাম করব, আহসানাবেদ কিশোরকে নিয়ে আমরা আজকে প্রোগ্রাম করলাম, ফারুকুজ্জামান ফারুক তাকে নিয়েও আমরা কথা বলবো, খান হাসান ইমাম সুজা তাকে নিয়েও আমরা একটি পর্ব সাজাবো, অ্যাডভোকেট রকুনুজ্জামান তাকে নিয়েও আমরা একটি পর্ব সাজাবো, আলমগীর হোসেন তাকে নিয়েও আমরা একটি পর্ব সাজাবো। প্রিয় দর্শক, মিথুন রায়চৌধুরী, অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরীর সন্তান, সুযোগ্য সন্তান, আমরা তাকে নিয়েও পর্ব সাজাবো। শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, আমরা ওনাকে নিয়েও পর্ব সাজাবো। পিকুল খানকে নিয়েও আমরা পর্ব সাজাবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো অজানার কথা, মাগুরার কথা। আমরা গতদিন মনোয়ার হোসেন খানকে নিয়ে আলোচনা করেছি, ধানের শীষের কাণ্ডারি হতে চান। আমরা আগামীতে হয়তো আলী আহমেদ সহ আরো সবাইকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, সমালোচনা অবশ্যই করতে হবে। সমালোচনা সহ্য করার শক্তি আপনাদের থাকতে হবে। আপনারা রাজনীতিবিদ, আমরা সাংবাদিক। আপনাদের ভুল ত্রুটি, আপনাদের উন্নয়ন, আপনাদের পজিটিভ দিকগুলো আমাদের তুলে ধরতে হবে। মিলে মিশে মাগুরাকে সাজাতে হবে একটি সুন্দর মাগুরা হিসেবে। শস্যে ভরা, বাউরে ঘেরা মোহনীয় মাগুরা গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে মাগুরাকে গড়তে চাই। প্রিয় দর্শক, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো রাজনীতিবিদদের সাথে আলোচনা হবে, কথা হবে এবং আমি চেষ্টা করব সরাসরি কোনো রাজনীতিবিদের সাথে টকশোর মাধ্যমে আপনাদের কাছে তার স্বপ্নের কথা তুলে ধরতে, মাগুরাবাসীর অজানার কথা তুলে ধরতে। আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।